গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটা ক্লাস জুড়ে তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে মানচিত্র ও স্কেল, সেখান থেকে কিন্তু আমরা আমাদের পড়াশোনাটা শুরু করেছিলাম, তাই তো? সেখানে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি। কোন কোন বিষয় সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো, আমরা কোন কোন বিষয় সম্পর্কে ইতিমধ্যে এই মানচিত্র এবং স্কেল যে তোমাদের অধ্যায়টা রয়েছে সেখান থেকে জেনেছি? ভেরি গুড, গ্লোব কি সেটা আমরা জেনেছি, তাই না? এছাড়া গ্লোব এবং মানচিত্রের মধ্যে কি তফাৎ আছে সেটা আমরা জেনেছি। আর কি জেনেছি? যে মানচিত্র অভিক্ষেপ কি, মানচিত্র তৈরি হওয়ার যে দীর্ঘ ইতিহাসটা রয়েছে সেই দীর্ঘ ইতিহাস সম্পর্কেও কিন্তু আমরা কম বেশি জেনেছি, তাই তো? আর কি জেনেছো তোমরা? একটা নির্দিষ্ট মানচিত্র তৈরি করতে কি কি প্রয়োজন, কি কিভাবে তৈরি হয় সেটাও একটা দিক। এবং মানচিত্র আমরা কাকে বলবো, এবং একটা মানচিত্র কোন কোন বিষয় থাকতেই হবে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে কম বেশি জেনেছি। এবং লাস্টে কি জেনেছিলাম? যে মানচিত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে, সেটা ক্ষুদ্র স্কেলের মানচিত্র হোক বা বৃহৎ স্কেলের মানচিত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা গত দুটো ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তাই না? আজকে কিন্তু আমরা মানচিত্রের যে ব্যবহার, অর্থাৎ মানচিত্র কোন কোন ক্ষেত্রে কি কি ভাবে ব্যবহার হয় সেই সম্পর্কে তো জানবোই, সাথে সাথে কিন্তু আমরা স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কেও জানবো। আমরা মানচিত্র জেনেছি অলরেডি। আজকে কিন্তু আমরা বেশিটা যে ক্লাস সেটা কিন্তু আমরা স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি। তবে গত ক্লাসে তোমাদের পড়া কেমন মনে আছে কয়েকটা কোশ্চেন উত্তরের মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা বাড়িতে সকলে কম বেশি পড়াশোনা করেছো, তাই তো? আচ্ছা, ভেরি গুড। তাহলে কেউ আমাকে বলো তো যে আহ, পৃথিবীর যে ক্ষুদ্র সংস্করণ তাকে কি বলা হয়, বা পৃথিবীর যে ছোট প্রতিরূপ তাকে আমরা এক কথায় কি বলে থাকি? ভেরি গুড, গ্লোব বলে থাকি, তাই না? দেখো, গ্লোবে কিন্তু পুরো পৃথিবীটা দেওয়া থাকে, এবং সেই পৃথিবীর আমরা আহ, কয়েকটি দেশ বা মহাদেশ বা জলভাগ সম্পর্কে উপর থেকে জানতে পারি, যে কোন জায়গায় কোন দেশটি রয়েছে এরকম বিষয়। কিন্তু মানচিত্র থেকে কিন্তু আমরা আহ, সেই দেশের সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তাহলে গ্লোব আর মানচিত্র জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই তো? মানচিত্র কাকে বলে বলো তো, কেউ আমাকে বলো। ভেরি গুড, নির্দিষ্ট স্কেল এবং অভিক্ষেপ অনুসারে সমতল কাগজের উপরে পৃথিবীর কোনো বৃহৎ জায়গা বা পৃথিবীর কোনো ক্ষুদ্র অঞ্চলের যখন দ্বিমাত্রিক উপস্থাপনা করা হয় তখন তাকে আমরা কি বলবো? স্কেল, তাই তো? আর গ্লোব তোমরা জানলে কি? এছাড়া গ্লোব এবং স্কেল, সরি, গ্লোব এবং মানচিত্র, এই দুটো আর কি তফাৎ হতে পারে বলে তোমার মনে হয়? বলো। একদমই তাই, যে আহ, দেশ মহাদেশ তার ক্ষেত্রফল সঠিকভাবে উপস্থাপনা হয় গ্লোবে, অপরদিকে মানচিত্রে কি দেশ মহাদেশ আকার ক্ষেত্রফল পরিবর্তন কিন্তু হয় কোথায়? না, মানচিত্রে। আচ্ছা, মানচিত্র ইতিহাস আমরা বা ধারণা সম্পর্কে আমরা জেনেছি যে মানচিত্র তৈরির যে পথিকৃৎ তারা কারা, বলতো? মানচিত্র তৈরির পথিকৃৎ বা জনক কারা, তারা বলো কারা? অ্যারিস্টটল, ভেরি গুড। আর কে রয়েছে? অ্যারিস্টটল রয়েছে, এরাটোস্থেনিস রয়েছে, টলেমি রয়েছে। এনারা কিন্তু এই যে মানচিত্র তৈরির পথিকৃৎ। তবে ৩,০০০ বছর আগে যখন মিশরের রাজস্ব আদায়কে কেন্দ্র করে প্রথম মানচিত্র তৈরি হয়েছিল, সেটাকে কিন্তু আমরা মানচিত্র বলতে পারবো না। কেন পারবো না? সেটাকে এক প্রকার স্কেচ বলা যায়। তোমরা কোথাও ঘুরতে গেলে সেই জায়গাটা দেখে তুমি ছবি আঁকলে, ফলে সেই জায়গাটার কোথায় পাহাড় পর্বত বা কোথায় নদ নদী আছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তার কি সঠিক ডাইমেনশন পাই বা স্কেল পাই? পাই না। তাহলে এই যে ৩,০০০ বছর আগে যে চিত্রটা আঁকা হয়েছিল সেটা কিন্তু আমরা স্কেলের মধ্যে ফেলবো না। পৃথিবীর প্রথম মানচিত্র, প্রকৃত যে মানচিত্র তৈরি করেছিলেন তার নাম কি? টলেমি।
ভেরি গুড। এবারে জিওগ্রাফিয়া একটা গ্রন্থ রয়েছে, সেই জিওগ্রাফিয়া গ্রন্থটি লেখককে তোমাদের মনে আছে? কে বলতো? টলেমি। খুব ভালো বলেছো। তোমাদের নিশ্চয়ই বাড়িতে দেখবে অনেকের রয়েছে অ্যাটলাসের বই। তাহলে অ্যাটলাস মানে কি বলো? মানচিত্র সংকলিত পুস্তক কিন্তু হলো অ্যাটলাস, তাই না? গ্রিক ভূগোলবিদ মার্কেটার তৎকালীন সম্রাট অ্যাটলাসের নাম, গ্রিক সম্রাট অ্যাটলাসের নাম অনুসারে কিন্তু এটি করেছিলেন। তারই নাম অনুসারে বইটির নাম দিয়েছিলেন কি? অ্যাটলাস। যেখানে আমরা একটা ছবি দেখতে পাই যে সমগ্র পৃথিবীর একটা ওজন চাকিয়ে রয়েছে একটা মানুষের কাঁধের উপরে, তাই না? এই অ্যাটলাস বইতে কিন্তু বিভিন্ন দেশ, মহাদেশ, বিভিন্ন যে মানচিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, এরপরে একটা মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে তোমরা জেনেছো নিশ্চয়ই। তাহলে বলো একটা মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে? ভেরি গুড, যে শিরোনাম। একটা মানচিত্রের উপরে কিন্তু থাকে হেডিং বা শিরোনাম। এরপরে রয়েছে দেখবে দিক নির্দেশক, অর্থাৎ মানচিত্রের উপর দিকটা কি কোন দিক, নিচের দিকটা কোন দিক, ডান দিক বাঁ দিক, এইগুলো কিন্তু থাকে দিক নির্দেশক। তোমরা প্রতিটি মানচিত্রে দেখবে উপর দিকে লেখা থাকে নর্থ বা উত্তর বলে। তাহলে তার দ্বারা আমাদের বুঝতে হবে এই উপর দিকটা কিন্তু উত্তর দিক। আর কি কি থাকে? নির্দেশিকা থাকে, অক্ষরেখা এবং দাগেমা রেখাও কিন্তু ম্যাপে দেওয়া থাকে। কোনো স্থানে আমরা যখন সঠিক অবস্থান নির্ণয় করব তখন কিসের প্রয়োজন হবে? এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, এই দুটির কিন্তু প্রয়োজন হয় যখন আমরা কোনো নির্দিষ্ট স্থানের অবস্থান নির্ণয় করব, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি জেনেছিলাম? যে মানচিত্রের শ্রেণীবিভাগ। পড়েছিলে তো মানচিত্রের শ্রেণীবিভাগ? পড়েছিল, ভেরি গুড। মানচিত্রে শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা প্রথমে দেখেছিলাম যে স্কেলের ভিত্তিতে শ্রেণীবিভাগ। তাহলে স্কেলের ভিত্তিতে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, ভেরি গুড। কি কি? বৃহৎ স্কেলের মানচিত্র আর কি না ক্ষুদ্র স্কেলের মানচিত্র, তাই তো? আচ্ছা, তোমরা এখন আমাকে বলবে দুটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। ভেরি গুড, যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র, এটা হচ্ছে বৃহৎ স্কেল। আর মৌজা মানচিত্র, এটা কিন্তু হলো কি বৃহৎ স্কেলের মানচিত্র। অপরদিকে দুটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র উদাহরণ দাও তো। ভেরি গুড। কোনটি দেশের প্রাকৃতিক মানচিত্র, থিমেটিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, সাংস্কৃতিক মানচিত্র, এইগুলোকে কি বলা হয় বলতো? এগুলোকে বলা হয় বৃহৎ স্কেলের মানচিত্র। বিশেষ করে দেখবে আহ, বৃহৎ স্কেলের মানচিত্রে, সরি, ক্ষুদ্র স্কেলের মানচিত্র, দেওয়াল মানচিত্র। তোমাদের বাড়িতে দেখবে অনেকে আহ, ভূগোলের যে বিভিন্ন বড় বড় ম্যাপ হয় সেগুলো বাড়িতে টাঙিয়ে রাখো, সেখানে ছোট করে নিচে দেখবে স্কেল দেওয়া থাকে, তাই না? এগুলো কিন্তু কি না ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ, তাই তো? আচ্ছা, এরপরে আমরা কি জেনেছিলাম? যে উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রকে কিন্তু শ্রেণীবিভাগ করা যায়। প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। সেই চারটি ভাগ কি কি তোমাদের মনে আছে? মনে আছে, বলো তাহলে কি কি? প্রাকৃতিক মানচিত্র, ভেরি গুড। আর সাংস্কৃতিক মানচিত্র, বিষয়ানুগ মানচিত্র এবং সাধারণ সংকলন আহ সংকল্প সূচক মানচিত্র, এই চারটি মূলত প্রধান ভাগ ছিল, যে উদ্দেশ্য এবং বিষয়বস্তুর উপর ভিত্তি করে মানচিত্রের শ্রেণীবিভাগ। এবারে প্রাকৃতিক মানচিত্রে কোন কোন বিষয়গুলো উপস্থাপনা থাকে বলতো? বাহ, খুব ভালো বলেছো। যে প্রাকৃতিক মানচিত্রে ভূপ্রকৃতি, ভূমিরূপ, নদ-নদী, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু প্রভৃতি কেবলমাত্র প্রাকৃতিক উপাদানগুলি, অর্থাৎ যেগুলো প্রকৃতি প্রদত্ত, সেই বিষয়গুলি যখন উপস্থাপনা থাকে কোনো একটি দেশ বা কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলের বা মহাদেশের, তখন তাকে আমরা কি বলবো বলতো? প্রাকৃতিক মানচিত্র। অপরদিকে বিশ্বায়নের মানচিত্র কি জানো? একদমই তাই। কোন একটা নির্দিষ্ট বিষয় কিন্তু সেই জায়গাতে থাকবে। কি বিষয়? যেমন ধরো জলবায়ু শ্রেণীবিন্যাস, বৃষ্টিপাতের প্রকারভেদ, এছাড়া আর কি স্বাভাবিক উদ্ভিদের সাথে খনিজ বন্টন কি, এইগুলো কিন্তু হয় বিষয়ানুগ মানচিত্র। আর সাধারণ সংকল্প সূচক মানচিত্র কি? যখন দুটো বিষয় রিলেটেড থাকবে, একটা ম্যাপের মাধ্যমে আমি যখন দুটো বিষয়কে একত্রে রিলেটেড করে দেখাবো,
উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? ধরো কোনো একটা স্থানের বৃষ্টিপাতের উপরে কিভাবে স্বাভাবিক উদ্ভিদ নির্ভর করছে, এই যে দুটি রিলেটেড বিষয় একসাথে দেখানোকে কি বলা হয় বলতো? না সাধারণ সংকল্পসূচক মানচিত্র, তাই তো? তাহলে গত ক্লাসে আমরা কম বেশি এইটুকু সম্পর্কে জেনেছিলাম। আরো একটা বিষয় জেনেছিলাম যেটা পরীক্ষায় খুবই আসে, যে আহ, বৃহৎ স্কেল এবং ক্ষুদ্র স্কেলের পার্থক্য কি? তোমরা বলতে পারবে আশা করি। বৃহৎ স্কেল কি? কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের মানচিত্র দেখানোর জন্য, ছোট জায়গার মানচিত্র দেখানোর জন্য বৃহৎ স্কেল লাগে। অপরদিকে কোনো একটি বিস্তীর্ণ অঞ্চল, দেশ বা মহাদেশ দেখানোর জন্য কিন্তু কি লাগে? না ক্ষুদ্র স্কেলের মানচিত্র। উদাহরণ বলবে দুটো করে। আর কি বলবে? আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির চিহ্ন সংকেত ব্যবহার করা হয় কিসে? না ক্ষুদ্র স্কেলে। অপরদিকে স্থানীয় সংকেত ব্যবহার করা হয় কিসে? না বৃহৎ স্কেলে। এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আজকে আমরা মানচিত্রের ব্যবহার সম্পর্কে পড়ব। প্রথমে মানচিত্রের ব্যবহার পড়ব, তারপরে আমরা কি পড়বো বলতো? না স্কেল ও তার শ্রেণীবিভাগ সম্পর্কে। ঠিক আছে? আজকে পার্ট অন। আমি স্কেলের যে ভাগগুলো রয়েছে সেগুলো তো সব একটা ক্লাসে করা সম্ভব নয়, তাই আজকে আমি স্কেলের একটা ভাগ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। বাদ বাকি যে দুটো স্কেল রয়েছে সেই দুটো সম্পর্কে কিন্তু আমি পরবর্তী ক্লাসে পার্ট 2 তে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তাহলে প্রথমে আজকে কি দেখবো? যে মানচিত্রের ব্যবহার সম্পর্কে। দেখো, মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব, ইউজ অফ ইম্পর্টেন্স অফ ম্যাপস। প্রতিটি মানুষের কাছে মানচিত্র আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ তার প্রয়োজন মেটাতে বিভিন্ন প্রকার মানচিত্র কিন্তু ব্যবহার করছে। যেসব ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার সর্বাধিক, আমরা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। দেখো, আমরা কিন্তু বর্তমানে ফোনেও কিন্তু মানচিত্র ব্যবহার করি। কোনো একটি অচেনা স্থানে যাচ্ছি, আমরা গুগল ম্যাপের সাহায্য নেই, তাহলে সেটাও তো একটা মানচিত্র, তাই না? তাহলে মানচিত্রের যে গুরুত্ব বা ব্যবহার সেটা কিন্তু আমাদের জীবনে অপরিসীম, তাই না? তবে আমাদের খেয়াল রাখতে হবে, যেসব ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার সর্বাধিক সেইগুলো কিন্তু এখানে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে 1 নম্বর কি রয়েছে? নাবিক ও বিমান চালকগণ তাদের জাহাজ ও বিমানগুলিকে যথাযথভাবে পরিচালনার জন্য এবং সঠিকভাবে তাদের অবস্থান নির্ণয়ের জন্য মার্কেটার চার্ট ব্যবহার করে। এই মার্কেটার চার্ট কি? দেখো, এরকম একটা জিনিস কিন্তু হলো মার্কেটার চার্ট, যার সাহায্যে বিমান এবং নাবিকগণ তারা নির্দিষ্ট পথ লক্ষ্য করেন। আর কি করেন? যথাযথভাবে পরিচালনা করার জন্যে তারা কিন্তু এই মার্কেটের টার্চটা ব্যবহার করে থাকেন, যাতে সঠিক পথে এবং গন্তব্যে সঠিক স্থানে সে পৌঁছতে পারে। তাই তাই ম্যাপের ব্যবহার কিন্তু বিশেষ করে বিষয় কোথায়? না নাবিক এবং জাহাজ বা বিমানগুলিতে ব্যবহার করা হয়। আচ্ছা, আর কি রয়েছে? যুদ্ধক্ষেত্রে সামরিক প্রয়োজনে গ্রিড যুক্ত ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার হয়। গ্রিড যুক্ত মানে যেটা অক্ষাংশ অংশ থাকবে। ভূবৈচিত্র্যসূচক যেটাকে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলছি। সেই টোপোগ্রাফিক্যাল মানচিত্র কিন্তু যুদ্ধক্ষেত্রে বা সামরিক প্রয়োজনে কিন্তু ব্যাপক প্রয়োজন হয়। ধরো, কোনো একটি দেশের সীমান্তে যুদ্ধের একটা সম্মুখীন, একটা প্রস্তুতি চলছে বা একটা যুদ্ধ হবে, এরকম একটা ভাব। সেখানে দুই দেশের সৈন্যরা কিন্তু এই টোপোগ্রাফিক্যাল ম্যাপটা ইউজ করে। কেন? তারা কিন্তু সেই জায়গা সম্পর্কে সঠিক বিচার বিবেচনা করতে পারে। কার মাধ্যমে? না এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের মাধ্যমে। কোন স্থানে গেলে তাদের সুবিধা হবে, কোন স্থান দিয়ে শত্রুরা আক্রমণ করতে পারে, সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কিন্তু খুবই সাহায্য করে। তাহলে আমরা কি কি দেখলাম? যে মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব কিন্তু আমাদের জীবনে অপরিসীম। জাহাজ, বিমান ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে ব্যবহার হয়। এছাড়া আর কোথায় ব্যবহার হয় দেখি? গবেষক ও ছাত্রদের গবেষণা ও প্রকল্প রচনার মানচিত্রে বিশেষ প্রয়োজন হয়। ধরো, কোনো একটা বিষয় বা কোনো একটা এলাকা সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাইছি বা গবেষণা করছি, সেক্ষেত্রে আমার কিন্তু সেই অঞ্চলের ট্রপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোসিট যেটাকে বলা হয় সেটার কিন্তু প্রয়োজন। কোন স্থান উঁচু, কোন স্থান নিচু থেকে শুরু করে কোন স্থানে জনবসতি আছে, কোথায় রাস্তাঘাট রয়েছে, কোথায় মার্কেট রয়েছে, এগুলো কিন্তু সমস্ত কিছু নখদর্পণে আসে কিভাবে বলতো? মানচিত্রের মাধ্যমে। আচ্ছা, আর কি আছে? প্রতিটি মানুষের কাছে মানচিত্র এক নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে উঠেছে। ঠিক তো? আমরা গুগল ম্যাপ ব্যবহার করি তো?
করি। আবহাওয়া মানচিত্রের সঠিক বিশ্লেষণের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়। আমরা বর্তমানে কিন্তু টেকনোলজি এত উন্নত, আমরা কিন্তু খুব সহজেই আবহাওয়ার পূর্বাভাসটা পেয়ে থাকি না? কিভাবে পেয়ে থাকি? মানচিত্রের মাধ্যমে কিন্তু সেটা পেয়ে থাকি যে এই স্থানে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়েছে, সেটা ধীরে ধীরে স্থলভাগের দিকে আছড়ে পড়বে। তাহলে সেই যে ঘটনাটা সেটা কিন্তু আমরা আগে থেকে জানতে পারছি কিভাবে? মানচিত্রের মাধ্যমে। কে মানচিত্রটা তৈরি করছে? এই যে মানচিত্রটা তৈরি করছে সেটা কে তৈরি করছে? সেটা কিন্তু তৈরি করছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কি করে? অনবরত পৃথিবীর ছবি তোলে। অনেকটা মহাকাশ থেকে উপরে থাকে বলে সমগ্র পৃথিবীর বা কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের ছবি কিন্তু সে তুলতে পারে। ফলে সেই স্থানের বর্তমান অবস্থা কি বা সমুদ্রভাগের উপরে কোথায় ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে, সেটা কোন দিকে অগ্রসর হচ্ছে, এক কথায় আবহাওয়ার যে পূর্বাভাস সেটা কিন্তু আমরা এই স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারছি এবং কি না আগে থেকে কিন্তু আমরা সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে পারছি। হয়তো তোমরা রেডিওতে, টিভিতে বা খবরের কাগজে শুনতে পাও বা দেখো পড়ে যে আগামী 24 ঘন্টার মধ্যে এই স্থানে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। তোমরা নিশ্চয়ই শুনেছো। ভেরি গুড, শুনেছো। তাহলে এই যে ঘটনাগুলো এগুলো কিভাবে আমরা জানছি? স্যাটেলাইট ইমেজ দেখে বা মানচিত্র দেখে। মনে থাকবে? তাহলে আমাদের জীবনে বর্তমানে মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব কিন্তু অপরিসীম। স্টুডেন্ট, এর পরে রয়েছে দেখো যে আঞ্চলিক ও নগর পরিকল্পনা, অর্থাৎ এই যে মানচিত্র পড়লে তোমরা বা এই যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র যেটাকে আমরা টোপোগ্রাফিক্যাল সিট বলছি, সেই টোপোগ্রাফিক্যাল সিট আঞ্চলিক এবং নগর পরিকল্পনায় কি কি ভাবে কিন্তু সাহায্য করে বা কি কি ভাবে কিন্তু ব্যবহার হয় সেই সম্পর্কে কিন্তু একটু ধারণা আমাদের থাকা প্রয়োজন। দেখো, আঞ্চলিক ও নগর পরিকল্পনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র ব্যবহার করা হয়। অর্থাৎ কোন একটা অঞ্চলে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের জন্য বা কোনো পরিকল্পনা, সরকারি পরিকল্পনা গ্রহণ করার জন্য টোপোগ্রাফিক্যাল শিট কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। কেন ব্যবহার করে থাকে? কারণ টোপোগ্রাফিক্যাল শিটে কিন্তু কোনো একটি ক্ষুদ্র অঞ্চলের সঠিক যে উপস্থাপনা সেটা কিন্তু পাওয়া যায়। মৌজা, একটা মৌজায় জেএল নাম্বার, আমরা গত ক্লাসে পড়েছিলাম না যে জেএল নাম্বার, দাগ নাম্বার জমির, সেটাও কিন্তু এই মৌজা ম্যাপে পাওয়া যায় এবং সেটি কেমন হয়? এটা টোপোগ্রাফিক্যাল সিট হয়। অন্বেষক দল অর্থাৎ যারা এটা নিয়ে গবেষণা করছেন বা অনুসন্ধান করছেন, নতুন দেশ, মহাদেশ, সামুদ্রিক দ্বীপ প্রভৃতি আবিষ্কারের জন্য মানচিত্রে ব্যবহার করে আসছেন। মহাজাগতিক রহস্য উদ্ঘাটনের জন্য জ্যোতির্বিজ্ঞানগণ মানচিত্রে ব্যবহার করেন। মহাজাগতিক রহস্য অর্থাৎ আমাদের মহাকাশে অনেক কিছু রয়েছে যা কিছু আমরা জানিই না, তাই না? সেই মহাকাশে নিয়ে যারা গবেষণা করে তাদেরকে জ্যোতির্বিজ্ঞানী বলে। তারা কিন্তু এই মানচিত্র ব্যবহার করছে যে মহাকাশের যে রহস্যগুলো আছে সেগুলো সমাধান করার জন্য। আর কি? নতুন দেশের সন্ধানে বা নতুন কোনো জায়গার সন্ধানে কিন্তু এই টোপোগ্রাফিক্যাল সিট ব্যবহার করা হয়ে থাকে। ব্যবসায়ীগণ পথের সঠিক দিশা পেতে মানচিত্রে ব্যবহার করে থাকেন। পর্যটকগণ বিভিন্ন স্থান প্রদর্শনের জন্যও কিন্তু মানচিত্রের সাহায্য নিয়ে থাকে। তাহলে বর্তমানে মানচিত্র ব্যবহার কিন্তু ব্যাপক। সেটা পর্যটন ক্ষেত্রে হোক, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, সেটা নতুন এক্সপ্লোরার অর্থাৎ নতুন কিছু আবিষ্কারের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞানীগণ সেক্ষেত্রেও কিন্তু মানচিত্র ব্যবহার করে থাকেন। তবে এখানে আমরা কি পড়লাম যে আঞ্চলিক ও নগর পরিকল্পনার ক্ষেত্রে মানচিত্রের ব্যবহার কিন্তু বর্তমানে সর্বাধিক। সেটা কোন মানচিত্র? মানচিত্র অনেক ভাগ আছে, যেটাকে আমরা পড়লাম না টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। সেই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রই কিন্তু নগর পরিকল্পনার জন্য প্রয়োজন। মনে থাকবে? আচ্ছা, এই যে ম্যাপে দেখো একটা নগরে কি কিভাবে রাস্তাঘাট কিভাবে হবে বা কোন স্থানে বাড়ি হবে বা কোন স্থানে কোনো সরকারি প্রকল্প গ্রহণ করা যাবে ইত্যাদি সমস্ত পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা পড়বো স্কেল সম্পর্কে। দেখো, প্রথমে আমাদের জানতে হবে স্কেল কি, স্কেলের অর্থ কি বা ভূগোলে স্কেলের কি ব্যবহার রয়েছে সেই সম্পর্কে। তারপরে কিন্তু আমরা স্কেলের শ্রেণীবিভাগে আসবো। এতদিন পর্যন্ত স্কেল বলতে তোমরা
বুঝতে যে পরিমাপের যন্ত্র। স্কেল মানে কি, কোনো একটা জিনিস আমি পরিমাপ করব বা তার উচ্চতা, দৈর্ঘ্য ইত্যাদি সম্পর্কে জানা যায়, যার সাহায্যে জ্যামিতিক স্থাপত্য উপপাদ্য বিষয়গুলি আমরা এঁকে থাকতাম, সেগুলো স্কেল। আবার যারা গানের চর্চা করে তাদেরও কিন্তু স্কেল সম্পর্কে একটা ধারণা আছে। কোনো গান শুনে সঙ্গীত যে বিশেষজ্ঞ তিনি বলে দেন যে এটি কোন স্কেলে গাওয়া হয়েছে, হয়তো। অতএব তোমাদের মনে হতেই পারে যে স্কেল তাহলে কি, তাই তো? দেখো, প্রকৃতপক্ষে স্কেলের অর্থ কি? যে স্কেল বলতে মাপনি বোঝালেও, স্কেল মানে কোন একটি মাপের যন্ত্র, সেই মাপনি বোঝালেও আসলে স্কেল একটা তুলনামূলক বা ভারসাম্যের বিষয়। স্কেল কি? তুলনামূলক বা কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা বা ভারসাম্যের যে বিষয়টা, সেটাকে আমরা কি বলবো? স্কেল। স্কেল হলো এমন একটা অনুপাত। তাহলে স্কেল হলো কি? একটা অনুপাত, দুটো বিষয়ের মধ্যে তুলনা করার জন্য। দুটি বস্তু বা বিষয়ের অনুপাতিক হারকে আমরা কি বলবো? স্কেল। মনে থাকবে, দুটো বস্তু বা বিষয়ের অনুপাতিক বা আনুপাতিক যে হার, তাকে আমরা কি বলবো বলতো? স্কেল। দেখো তোমরা ছবি, এখানে জিওগ্রাফিক্যাল একটা টপোসিটের ছবি দেওয়া আছে, স্কেল রয়েছে, এটাও কিন্তু এক ধরনের স্কেল। ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, এরপরে কি আছে দেখবো। এরপরে ভূগোলের স্কেল কি? দেখো, ভূগোলে স্কেল বলতে মানচিত্র স্কেলকেই কিন্তু বোঝায়। যখন আমরা কোনো মানচিত্র দেখি ছবিতে, তখন কিন্তু নিচে দেখবে একটা নির্দিষ্ট স্কেল থাকে। আর আমরা আগেই পড়েছি যে প্রকৃত যে মানচিত্র, তাতে স্কেল থাকবে, শিরোনাম থাকবে, দিক নির্দেশক থাকবে, নির্দেশিকা থাকবে, এই বিষয়গুলো কিন্তু কোনো একটি মানচিত্রে থাকতেই হবে। তাহলে ভূগোলের স্কেল বলতে কিন্তু মানচিত্র স্কেলকেই বোঝানো হয়। সমগ্র পৃথিবী বা পৃথিবীর কিছু অংশকে যখন মানচিত্রে উপস্থাপনা করা হয়, তখন অনেকটা ছোট করে নেওয়া হয়। কারণ পুরো পৃথিবী তো আর মানচিত্রে দেখানো যায় তো, সেটা তো মানচিত্রে দেখানো সম্ভব নয়। তাহলে সেই পুরো পৃথিবীটা যখন আমরা ছোট করে দেখাই, তখন কিন্তু আমরা স্কেলটা ব্যবহার করে থাকি। কিন্তু কতটা ছোট করা হলো, তা কিন্তু জানিয়ে দেয় এই স্কেলটা। তাহলে আমি মানচিত্র যখন পুরো একটা ম্যাপে বা দেখালাম যে বিরাট বড় একটা অঞ্চল, সেটাকে একটা ক্ষুদ্র ম্যাপের মধ্যে দেখালাম, তাহলে সেই মানচিত্রটা বা সেই এলাকাতে আমরা কতটা ছোট করলাম, সেটা জানান দেয় কে? না, স্কেল। স্কেল পৃথিবী ও মানচিত্রের মধ্যে প্রকৃত সেতুবন্ধ রচনা করে। তাহলে মানচিত্র এবং যে পৃথিবী, এই দুটোর মধ্যে কিন্তু প্রকৃত যে সেতুবন্ধ, সেটা রচনা করে কে? স্কেল। তাহলে তোমরা বুঝতে পারলে ভূগোলের স্কেল কি। স্কেল হলো মানচিত্রে যে কোনো দুটি স্থানের দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি স্থানের প্রকৃত দূরত্বের অনুপাত। তাহলে ভূগোলে স্কেলটা কি? যে মানচিত্রে যে কোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব যেটা থাকবে, এবং ভূপৃষ্ঠে সেই দুটি স্থানের মধ্যেই যে দূরত্বের অনুপাতটা, তাকে কিন্তু আমরা কি বলবো? স্কেল। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে দেখো উদাহরণ। এই যে তোমরা বললে যে মানচিত্র দুটি স্থানের দূরত্ব, আর কি না ভূপৃষ্ঠের সেই দুটি স্থানের প্রকৃত দূরত্ব, এই দুটোর অনুপাত। উদাহরণ হিসেবে বলা যায়, ধরা যাক কলকাতা ও কৃষ্ণনগরের মধ্যে ভূপৃষ্ঠের রৈখিক দূরত্ব 100 কিমি। অর্থাৎ কৃষ্ণনগর থেকে যখন আমি কলকাতায় এই দুটি স্থানের দূরত্ব দেখছি, এটা কিন্তু বাস্তবে দূরত্ব কত? 100 কিমি। এবং মানচিত্রে সেটি দেখানো হয়েছে 10 সেমি দূরত্বে। অর্থাৎ এখান থেকে, অর্থাৎ কলকাতা থেকে কৃষ্ণনগর মানচিত্রে কত দেখানো হয়েছে? 10 সেমি দূরত্ব। অতএব মানচিত্রের 1 সেমি দূরত্ব ভূমির 10 কিমি। তাহলে 10 সেমি সমান সমান 100 কিমি হচ্ছে তো। ঠিক তেমনি যখন আমরা সেটাকে ছোট মানচিত্রে দেখাবো, তখন অত স্থান তো দেখানো সম্ভব নয় 100 কিমি। তাহলে আমরা স্কেলটা কিন্তু ছোট করে নিচ্ছি। 1 সেমি দূরত্বের জন্য আমরা 10 কিমি দেখাচ্ছি। 100 কিমি সমান সমান তাহলে কত হলো? 10 সেমি দূরত্ব নির্দেশ করে। সুতরাং মানচিত্রের স্কেল হবে 1 সেমিতে 10 কিমি। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এই যে ছকটা দেখো নিচে রয়েছে, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে প্রকৃত অর্থে স্কেল কি? না, মানচিত্রে দুটি স্থানের দূরত্ব ডিভাইডেড বাই ভূপৃষ্ঠের ওই দুটি স্থানের প্রকৃত দূরত্ব। মানচিত্রে যে দূরত্বটা থাকবে, তার সাথে প্রকৃত যে স্থান দুটি দূরত্ব, সেটার ভাগ বা অনুপাতটাকে আমরা কি বলবো? না, স্কেল।
আচ্ছা, এবারে আমরা স্কেলের যে শ্রেণী বিভাগ রয়েছে সেখানে প্রবেশ করব। তাহলে কি, প্রথমে আমরা বলেছি যে আজকে আমরা স্কেলের শ্রেণীবিভাগ পড়তে গিয়ে কেবলমাত্র যে একটি স্কেল সেই সম্পর্কেই কিন্তু পড়ব। দেখো, উপস্থাপনা বা প্রকাশ করার ভঙ্গি অনুসারে স্কেলকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? এক, বিবৃতিমূলক স্কেল। দুই, ভগ্নাংশ সূচক স্কেল। আর ৩ নম্বর হলো কিন্তু লৈখিক স্কেল। এই যে স্কেলগুলো রয়েছে, এর মধ্যে এই লৌকিক স্কেল যে রয়েছে তার কিন্তু আবার ৩টি উপবিভাগও রয়েছে। মনে আছে? আচ্ছা, তাহলে দেখো, স্কেল ও তার শ্রেণীবিভাগ করতে গিয়ে আমরা কি দেখলাম? মূলত তিন ভাগে ভাগ করা যাচ্ছে। বিবৃতিমূলক, যেটা হচ্ছে স্টেটমেন্ট স্কেল। ভগ্নাংশমূলক, যেটা হচ্ছে আরএফ স্কেল। এবং নাম্বার ৩, লৈখিক স্কেল, যেটাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। এই লৈখিক স্কেলকে আবার ৩টি উপবিভাগে ভাগ করা যায়। কি কি সেটি? দেখো, এই যে লৈখিক স্কেল, উপবিভাগ কি? ১ নম্বর হচ্ছে রৈখিক স্কেল, যেটাকে আমরা কি বলছি না, লিনিয়ার স্কেল। ২ নম্বর, আচ্ছা, ১ নম্বর রৈখিক স্কেলে আবার দুটি ভাগ রয়েছে। এক, সরল রৈখিক স্কেল, যেটা সিম্পল লিনিয়ার স্কেল বলা হচ্ছে। আর একটা হচ্ছে তুলনামূলক স্কেল, যেটা হচ্ছে কি কম্পারেটিভ স্কেল। তাহলে রৈখিক স্কেলে দুটি ভাগ, কে কি? সরল এবং তুলনামূলক। ২ নম্বর ভাগ লৈখিক স্কেলের হচ্ছে ভার্নিয়ার স্কেল। ২ নম্বর স্কেলটা কি না, ভার্নিয়ার স্কেল। এবং ৩ নম্বর যে স্কেলটা রয়েছে তার নাম হলো কিন্তু কনিক স্কেল বা ডায়াগোনাল স্কেল। মূলত লৈখিক স্কেলকে আমরা ৩টি উপভাগে ভাগ করছি। এক, রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল, আর ৩ নম্বর হচ্ছে কিন্তু ডায়াগোনাল বা কনিক স্কেল। দেখো, এখানে নিচে ছবি দেওয়া রয়েছে লৈখিক স্কেলের বিভিন্ন প্রকারভেদ: রৈখিক, কৌণিক আর ভার্নিয়ার। আর রৈখিককে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। মনে রাখবে কি কি সেটা? যে সরল রৈখিক এবং তুলনামূলক রৈখিক স্কেল, তাই তো? আচ্ছা, এবারে আমরা যে ৩টে ভাগ পড়লাম না স্কেলের, সেই স্কেলের ৩টি ভাগের মধ্যে দিয়ে আজকে কিন্তু কেবলমাত্র আমরা বিবৃতিমূলক যে স্কেল রয়েছে, সেই বিবৃতিমূলক স্কেলের কাকে বলে, স্কেলের সুবিধা অসুবিধা কি, সেগুলো সম্পর্কে কিন্তু আজকে জানবো। আর বাদবাকি যে দুটো স্কেল রয়েছে, কি কি স্কেল না, ভগ্নাংশ সূচক স্কেল বা আরএফ স্কেল এবং লৈখিক স্কেল, যে আরো লৈখিক স্কেলের ভাগগুলো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, সেই সম্পর্কে কিন্তু গত ক্লাসে, অর্থাৎ এই যে স্কেল ও তার শ্রেণীবিভাগ পার্ট 2 তে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব না, বিবৃতিমূলক স্কেল সম্পর্কে। বিবৃতিমূলক স্কেল, স্টেটমেন্ট স্কেল। মানচিত্রে স্কেলকে যখন কথায় বা ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে কি বলা হয় বলতো? বিবৃতিমূলক স্কেল। মানচিত্র স্কেলের ক্ষেত্রে উক্তির মাধ্যমে হয় সহজতম পদ্ধতি। তাহলে এটা কিন্তু মানচিত্র স্কেলে কথায় বা ভাষায় প্রকাশ করা হয়, তাকে কি বলা হয়? বিবৃতিমূলক স্কেল। মনে থাকবে, যদি পরীক্ষায় আসে যে বিবৃতিমূলক স্কেল কাকে বলে, তখন কি বলবে? কথায় বা ভাষায় প্রকাশ করা হয় যে মানচিত্র, তাকে স্কেল, তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। মানচিত্র স্কেলের ক্ষেত্রে উক্তির মাধ্যম হলো সহজতম পদ্ধতি। মানচিত্রের দূরত্ব প্রধানত সেন্টিমিটার এবং ইঞ্চি, এই দুই এককে প্রকাশ করা হয়। এবং ভূমি দূরত্ব বোঝাতে কিলোমিটার, মাইল, ফার্ম, গজ ইত্যাদি দৈর্ঘ্যের একক ব্যবহার করা হয়। মানচিত্রে বিবৃতিমূলক স্কেল এভাবে লেখা হয়, যেমন ১ সেন্টিমিটারে ১ কিলোমিটার, অর্থাৎ ১ সেন্টিমিটারে ১ কিলোমিটার। তাহলে ১০ সেন্টিমিটারে কত কিলোমিটার? ১০০ কিলোমিটার। ঠিক এভাবেই কিন্তু মানচিত্রে এই বিবৃতিমূলক স্কেলটি লেখা হয়। অথবা ১ ইঞ্চিতে হাফ মাইল, তাহলে ২ ইঞ্চিতে কত মাইল হবে? ১ মাইল। এরকম কিন্তু ব্যাপারটা। ঠিক আছে? তাহলে বিবৃতিমূলক স্কেল কাকে বলে তোমরা জানলে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো, উম, বিবৃতিমূলক স্কেলের সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। কি কি সুবিধা রয়েছে? ১ নম্বর, এই স্কেল কথায় লেখা হয় বলে আঁকার প্রয়োজন হয় না। তাহলে এই যে স্কেলটা, সেটা খুব সহজেই কথার মাধ্যমে বলা যেতে পারে। ফলে আঁকার কিন্তু তেমন একটা প্রয়োজন হয় না এই বিবৃতিমূলক স্কেল। এটি একটি খুবই সুবিধা। আর যদি আঁকার মাধ্যমে না হয়, কথা বলার মাধ্যমে হয়, তাহলে কি হবে? সহজেই কিন্তু সকলে বুঝতে পারবে, তাই না? দ্বিতীয়ত কি?
এই সহজ ও সরল এটি সহজ ও সরল, তাই মানচিত্র পাঠে অনভিজ্ঞ ব্যক্তির কোনো অসুবিধা হয় না। মানে এটি এতটাই সহজ সরল যে ব্যক্তি মানচিত্র প্রথম দেখছে বা কোনো ব্যক্তি অনভিজ্ঞ মানচিত্র সম্পর্কে, তার মানচিত্র সম্পর্কে সঠিক ধারণা নেই, তিনিও কিন্তু খুব সহজে এই মানচিত্র সম্পর্কে বুঝতে পারবেন। এছাড়া ৩ কি, অঙ্ক করা বা হিসাব করার কোনো প্রয়োজন থাকে না, তাই সকলের কিন্তু বোধগম্য হয় এই ম্যাপ। বিবৃতিমূলক স্কেলটা কিন্তু তাই সকলের বোধগম্য হয়। কেন? কারণ এখানে অঙ্ক করা নেই বা হিসাব করার কোনো প্রয়োজন থাকে না। ঠিক আছে? মনে থাকবে তোমাদের বিবৃতিমূলক স্কেলের সুবিধাগুলি। এরপরে রয়েছে দেখো বিবৃতিমূলক স্কেলের অসুবিধা। অসুবিধা কি কি রয়েছে? ১, যে ভাষায় স্কেল লেখা হয় সেই ভাষা যারা জানে না তারা বুঝতে পারে না। যেমন ধরো জার্মান বা রাশিয়ার মানচিত্রে যদি সেই দেশের ভাষা লেখা হয়, তাহলে আমরা কিন্তু সেই ভাষা কখনোই বুঝতে পারবো না। অর্থাৎ এই যে বিবৃতিমূলক স্কেল, এটি কিন্তু যে দেশের ম্যাপ থাকে সেই ম্যাপ সেই দেশের ভাষা কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে? ফলে আমরা যদি অন্য কোনো দেশের ম্যাপ সম্পর্কে দেখে বুঝতে চাই কোন স্থানে কি রয়েছে, তাহলে কিন্তু আমরা এই বিবৃতিমূলক স্কেল দ্বারা কিন্তু কিছুই বুঝতে পারবো না। যেহেতু আমরা ভাষাই বুঝতে পারবো না, তাহলে আমরা কি কোনো স্থানে বুঝতে পারবো? পারবো না। ২ নম্বর কি? যে একক পরিবর্তন করতে হলে সকল এককের সম্পর্ক ধারণা থাকতে হবে। কোনো একটা ধরো X স্কেলের একটা একক আমি পরিবর্তন করব। তাহলে শুধু একটা একক সম্পর্কে কিন্তু আমাদের জানলে হবে না। আশেপাশে যে আরো এককগুলো রয়েছে সেই স্কেলের, সেগুলো সম্পর্কেও কিন্তু আমাদের সঠিক ধারণা থাকতে হবে। আর কি রয়েছে? ৩, ফটোকপি সেন্টারে মানচিত্রকে ছোট বা বড় করলে লেখাটি ছোট বড় হয়, স্কেল পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা জেরক্স করি, কোনো ম্যাপ জেরক্স করি তো, জেরক্স করি, তাই সেই মানচিত্র যখন আমরা জেরক্স করব, মানচিত্রে ছোট বড় করলে, মানচিত্র যদি আমি বাড়িয়ে দিই বা ছোট করি, তখন কিন্তু লেখা ছোট বড় হয়, কিন্তু স্কেলের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন মানচিত্র নতুন করে স্কেল নির্ণয় করতে হয়। যখন আমরা জেরক্স করেছি মাপটা তো সেম থাকবে না, তখন সেটাকে আমরা চেঞ্জ করতে হবে। পরিবর্তিত মানচিত্রে নতুন করে স্কেল নির্ণয় করতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আহ, আমাদের প্রথম থেকে অবগত হতে হবে, নাহলে কিন্তু বিবৃতিমূলক স্কেলের ক্ষেত্রে আমরা অসুবিধায় পড়ব। তাই তো? আচ্ছা, এবারে দেখবো আমরা বিবৃতিমূলক স্কেলের প্রধান সমস্যা কি। এই যে বিবৃতিমূলক স্কেল তোমরা জানলে কাকে বলে, কি সুবিধা কি অসুবিধা, এবারে প্রধান সমস্যা বা প্রধান যে অসুবিধাগুলি কি কি। দেখো কি রয়েছে। মূল মানচিত্রকে বড় বা ছোট করলে স্কেলের পরিবর্তন ঘটে, তখন ওই নতুন মানচিত্রের জন্য পুনরায় স্কেলের ব্যবহার করতে হয়। একটু আগেই আমরা যেটা জানলাম যে মানচিত্র যখন আমি জেরক্স করবো বা ছোট বড় হয়ে যাবে, তখন কিন্তু স্কেলেরও হিসাব আর থাকবে না। তখন নতুন করে সেই মানচিত্রের জন্য স্কেলটাকে তৈরি করতে, ধরো এই ম্যাপটা রয়েছে, আমি জেরক্স করলাম, তাহলে এখানে যে নির্দিষ্ট একটি স্কেল থাকে সেই স্কেলের মাপটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফলে আমাকে নতুন যে মানচিত্রটা জেরক্স করলাম তার জন্য কিন্তু আবার কি করতে হবে না, নতুন করে স্কেল হিসাব করতে হবে। ফটোকপি সেন্টার বা মানচিত্র ছোট বড় করলে এই অসুবিধা দেখা যায়। সংখ্যার মান একই থাকে কিন্তু সংখ্যাগুলি আকারে ছোট বা বড় হয়। এই স্কেলের একক পরিবর্তনের সময় হিসাব করার ঝামেলা বা জটিলতার সম্মুখীন হতে হয়। যেমন সিজিএস, অর্থাৎ সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড, এই পদ্ধতিগুলো কিন্তু সম্পর্কে জানতে হবে, নাহলে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যেতে পারি। ঠিক আছে? ঠিক আছে স্টুডেন্ট, আজকের তোমাদের বলেছিলাম আমি প্রথমেই যে আজকে আমরা কেবলমাত্র বিবৃতিমূলক স্কেল সম্পর্কেই জানবো। পরবর্তী ক্লাসে আমরা ভগ্নাংশ সূচক স্কেল, এটাকে আরএফ স্কেল বলছি, এবং লৈখিক স্কেল, এবং লৈখিক স্কেলে আরো যে ভাগগুলো রয়েছে, একটু আগে তোমরা জেনেছো কি কি ভাগ, বলো তো, মনে আছে? কি কি ভাগ লৈখিক স্কেলের? 3 ভাগ। কি কি? রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল, আর রয়েছে কি ডায়াগোনাল স্কেল। তাই তো? বা এই ডায়াগোনালকে আমরা কি বলছি না, কৌণিক স্কেল। রৈখিক স্কেলকে দুটি ভাগে ভাগ করা যায় আবার। কি কি বলতো? ভেরি গুড, যে সরল রৈখিক স্কেল আর তুলনামূলক রৈখিক স্কেল। তাই তো? এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে জানবো। আজকে আমরা যেটুকু পড়লাম সেখান থেকে পরীক্ষায় কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেগুলো কিন্তু একটু আমরা জানবো। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর দেখো কি রয়েছে, যে মানচিত্রের 3টি ব্যবহার লিখো।
তোমরাই উত্তর দিতে পারবে আশা করি। বলো মানচিত্রের তিনটি ব্যবহার কি হবে বর্তমানে? ভেরি গুড, একটা ঠিক বলেছো যে নাবিক বা বিমানের চলাচলের যে হয় সেক্ষেত্রে মানচিত্রের ব্যবহার হয়, এবং সেক্ষেত্রে কোন মানচিত্রের ব্যবহার হয় বলো? মার্কেটের চার্ট। এটি কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয়। 1 নম্বর হলো। 2 নম্বর আর কি হবে? বা যুদ্ধক্ষেত্রে সামরিক প্রয়োজনে কিন্তু মানচিত্রের ব্যবহার বর্তমানে বেশি লক্ষ্য করা যায়। আর কি? দেখো, আরো অনেক ক্ষেত্রে হয়, যেমন পর্যটকরা বিভিন্ন স্থান পরিদর্শনের জন্য, ব্যবসায়ীগণ সঠিক রাস্তা বা দিশা পাওয়ার জন্য, এছাড়া আর কি হতে পারে, গবেষক বা ছাত্রছাত্রীরাও কিন্তু কোনো একটি স্থানের গবেষণা করার জন্য মানচিত্রের ব্যবহার বর্তমানে লক্ষ্য করা যায়। তাই তো? তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা বলবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন দেখো, তাহলে 1 নম্বর হয়ে গেল মানচিত্রের তিনটি ব্যবহার। 2 নম্বর, আঞ্চলিক পরিকল্পনায় মানচিত্রের গুরুত্ব বাড়ছে, তিনটি যুক্তি দাও। আঞ্চলিক পরিকল্পনা মানে, দেখো, আঞ্চলিক পরিকল্পনা এবং নগর পরিকল্পনা মানে কোন একটি অঞ্চলের পরিকল্পনার ক্ষেত্রে কিন্তু মানচিত্রের গুরুত্ব বাড়ছে। বাড়ছেই তো, বাড়ছে না? কোনো একটা প্রকল্প আমি গ্রহণ করব, সরকার গ্রহণ করলো বা কোনো প্রাইভেট সংস্থা গ্রহণ করলো, সেই অঞ্চলের মানচিত্র কিন্তু তারা রাখছে। কেন রাখছে? কোন স্থানে করলে ভালো হয়, বা কোনখানে করলে কারোর অসুবিধা হবে না প্রকল্পগুলি, সেরকম কিন্তু ব্যাপার। আর কি কি ক্ষেত্রে? আঞ্চলিক ক্ষেত্রে আর কি কি? ব্যবসায়ীগণ তাদের দিশা ঠিক করার জন্য, তাই না? এছাড়া পর্যটনগণ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য, কোনো একটা অঞ্চলে পরিগমন করার জন্য। এছাড়া দেখবে মহাকাশ গবেষণায় বিভিন্ন রহস্য উদ্ঘাটনের জন্য এরকম মানচিত্র, আঞ্চলিক মানচিত্র কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর, স্কেলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বলো? উপস্থাপনা ও প্রকাশ অনুযায়ী স্কেলকে 3 ভাগে ভাগ করা যায়, তাই না? কি কি? 1 নম্বর হচ্ছে বিবৃতিমূলক স্কেল, 2 নম্বর কি ভগ্নাংশ সূচক স্কেল, এবং 3 নম্বর কি না বলো কি লৈখিক স্কেল। তাই তো? তাহলে স্কেলকে আমরা 3 ভাগে ভাগ করছি, আর এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 নম্বর, লৈখিক স্কেলকে কয় ভাগে ভাগ করা যায় আবার কি কি? দেখো, এই যে ভাগগুলো পড়লাম আমার স্কেলে, তার মধ্যে লৈখিক স্কেল ছিল, সেই লৈখিক স্কেলকে আবার কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কি কি বলো? রৈখিক স্কেল, ভার্নিয়ার স্কেল, আর কি না ডায়াগোনাল বা কৌণিক স্কেল, এই 3টে ভাগে ভাগ করা যায়। অপরদিকে রৈখিক স্কেলকে কিন্তু আবার দুটো উপবিভাগ রয়েছে। কি কি? এক হচ্ছে না সরল রৈখিক স্কেল, দ্বিতীয় কি না তুলনামূলক রৈখিক স্কেল। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো 5 নম্বর প্রশ্ন, যে বিবৃতিমূলক স্কেল কাকে বলে বলো? ভেরি গুড, মানচিত্রে যখন স্কেলকে আমরা কথায় বা ভাষায় প্রকাশ করব, তখন তাকে আমরা কি বলবো বলতো? বিবৃতিমূলক স্কেল। মনে থাকবে, কোন একটা মানচিত্রে আমরা যখন সেই স্কেলটা সম্পর্কে ভাষায় বা কথায় সেটাকে প্রকাশ করব। আচ্ছা, এরপরে দেখো 6 নম্বর, বিবৃতিমূলক স্কেলের সুবিধাগুলি লেখো। কি কি সুবিধা রয়েছে? খুব সহজ, বলো। আঁকার প্রয়োজন হয় না, ভেরি গুড, কথায় বলা যায় তাই এর আঁকার প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। দ্বিতীয় কি? এটি খুব সহজ সরল, তাই মানচিত্র পাঠে যারা অনভিজ্ঞ তারাও কিন্তু খুব সহজে এই বিবৃতিমূলক স্কেল সম্পর্কে বা এই স্কেল সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আর কি রয়েছে? অঙ্ক করা বা হিসেব নিকেশ করা কিন্তু এই স্কেলের প্রয়োজন হয় না খুব একটা, তাই এটাও কিন্তু বিবৃতিমূলক স্কেলের একটি খুব বড় সুবিধা। তাই তো? আচ্ছা, এইবার 7 নম্বর রয়েছে, দেখো যে বিবৃতিমূলক স্কেলের প্রধান সমস্যাগুলি কি কি? তোমরা জিজ্ঞেস করতে যাও, এই উদাহরণটা বলবে যে মানচিত্র ছোট বা বড় করলে স্কেলের পরিবর্তন ঘটে যায়। তখন নতুন যে মানচিত্রটা আসবে বা জেরক্স করলে যেটা, সেটা কিন্তু বড় করলে বা ছোট করলে দেখবে সংখ্যা তেমন পরিবর্তন হবে না, ছোট বড় হবে, কিন্তু স্কেলটা একই থাকবে না। তখন সেই স্কেলটাকে তোমাকে আবার পুনরায় নতুনটাতে তৈরি করতে হবে। এটা একটা প্রধান সমস্যা। আর কি সমস্যা? না এই স্কেলের একক পরিবর্তনের ফলে হিসাব করার ঝামেলা ও জটিলতার সম্মুখীন কিন্তু হতে হয়। এটিও কিন্তু আহ বিবৃতিমূলক স্কেলের প্রধান একটি
সমস্যা। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে স্কেলের পার্ট 2 সম্পর্কে আলোচনা করব, আর দুটো যে ভাগ রয়েছে সেই সম্পর্কে। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।